আমি বন্ধুরা বাড়িতে এসে খুব কান্নাকাটি করছি যে আমার এই কি অবস্থা। হাত না পাচ্ছি লোকের সামনে বের করতে, না পাচ্ছি কিছু করতে। চুলকে ছিঁড়ে খাচ্ছে, মাথার চুলগুলো উঠে যাচ্ছে চুলকাতে চুলকাতে। মানে কি ডাক্তারের কাছে যে যাব, 100 টাকা কেউ ধরিয়ে দিয়ে বলবে না যে ডাক্তারের কাছে যাচ্ছ, এই টাকাটা নিয়ে যাও যদি লাগে পথে ঘাটে। নমস্কার বন্ধুরা, শুভ বিকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বিকালবেলা ভিডিও করছি, দেখো কত ঠান্ডা বাইরে। তো একটা কথা তোমাদেরকে জানানোর খুবই প্রয়োজন মনে হলো, তাই। কারণ যা কাজকর্ম করি, যা করছি বাড়িতে, সব কিছুই তো তোমাদেরকে তুলে ধরছি। তাই ভাবছি তোমরা আমার একটা পরিবারের মতো, এটাও আমার বলাটা খুবই জরুরি। তো বন্ধুরা, আমি মাঝের মধ্যে ভিডিও দিতে পারি না, তখন আমার ডাক্তারের কাছে যেতে হয়। আরও অনেক কাজ থাকে, কাজের সূত্রে হয়তো ভিডিও দিতে পারি না। তোমরা কমেন্টে বলো, দিদি ভাই আজকে ভিডিও আসলো না কেন। কারণ আমার মাসে 2বার করে ডাক্তারের কাছে যেতে হয়। তো যদিও গোসাবাতে যাই, খুব একটা দূরে না, তবুও মাসে 2বার করে যেতে হয়। আমার শরীরে খুব যেন একটা বাজে রোগ আমার শরীরের মধ্যে ঢুকে গেছে। সেটা আমি তোমাদের কোনো দিনও কোনো ভিডিওতে বলিনি, শুধু মাঝের মধ্যে বলতাম যে আমি ডাক্তারের কাছে গেছিলাম বা এই করতে গেছিলাম, এই জন্য হয়তো ভিডিও দিইনি বা কিছু। তো আমার এখান থেকে আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, 4-5 এরকম পড়তাম, তখন আমার শরীরে আমার মানে চামড়ার উপরে আমার প্রচুর পরিমাণে চুলকানা হয়েছিল। একটা এক্সিমা টাইপের হয়ে পুরো এটা হয়েছিল আমার হাঁটুর মেলায়, 2 পায়ের হাঁটুতে। তো আমি খুব মানে চুলকে চুলকে এত ডাক্তার দেখাতাম, কোনো রকম আমার ওষুধ খেয়ে কমতো না। বাবা মা এ ডাক্তার না সে ডাক্তার, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, কত রকম কিছু খেয়েছি, কিন্তু কোনো রকমে কোনো রেজাল্ট পাইনি। প্রায় 1-2 বছর 3 বছর ধরে ভুগেছি। আর যত চুলকাবো তত যেন রসকষানি বেরোবে। 2-3 বছর বাদে আমার ওই যে পায়ের ওই চুলকানাটা ভালো হয়ে যায়। আমি বেশ সুস্থ ছিলাম। তারপর এখান থেকে এই যে বছরখানিক আগে কি বছর দেড় আগে আমার সেই চুলকানা, মানে একই রকমই চুলকানা আমার হাতে হয়, আমার ডান হাতে হয়। তোমাদেরকে সব দেখাবো, আজকে দেখাবো বলেই ভিডিওটা শুরু করলাম। কারণ তোমরা আমার একটা পরিবারের লোক, তোমাদের কাছে আমার লুকিয়ে কোনো কিছুই নেই। কারণ তোমাদের কমেন্টের আমি উত্তরগুলো দিতে এসেছি। তো আমার হাতে সেই চুলকানাটা ঠিক ছোট্ট একটা ফুসকুড়ি টাইপের হয়, একটুখানি একটা মুখ হয় চুলকানার। তো সেখানে সেইটা চুলকায় প্রচুর। আর যখন চুলকায় মাথা চুল ছিঁড়ে দেবে যেন এরকম, আমিও এরকম চুলকাতে চুলকাতে সেই জায়গাটা একদম বড় আকারে হয়ে যায়। তো আমি একটা ডাক্তার দেখালাম, গোসাবাতেই ডাক্তার দেখালাম। ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু আমায় বলেছিল যে 6 মাস ওষুধ খেতে, 6 মাস টানা ওষুধ খেতে হবে। তো তারপরে আমি একবারই ওষুধ নিই, তখন দেখি মোটামুটি আমার কমে গেছে একদম। তা আমি ভাবি যে ও কমে গেছে মানে মনে হয় ঠিক হয়ে গেছে। আর হাতেও সেরকম পয়সা কড়ি নেই, পয়সা কড়িরও একটা বিষয়। যতবারই ডাক্তারের কাছে যাব, প্রথমে 550-600 করে নিত, 450-500 এরকম। যখন আমি প্রথমে ওষুধ খেয়েছি 450-500-র মধ্যে ওষুধ খেয়েছি। তা সেই পয়সাটাও সেই মুহূর্তে মানে হয়ে ওঠে না। এদিকে চাপ, বাপের টিউশনি খরচা, সংসারের খরচা, ওদিকে বাবা মাদের দায়িত্ব রাখা, ওদিকে সব কিছু করতে করতে নিজেরও একটা পরিস্থিতি হয়ে যায়, খারাপ পরিস্থিতি। ভাবলাম যে একবার ওষুধ খেয়ে যখন ভালো হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে জগদ্ধাত্রী পূজার সময় যখন বাপের বাড়িতে গেলাম, আর ডাক্তার তখন বলে দিয়েছিল বেগুন খাওয়া বারণ, চিংড়ি মাছ, ডিম, পুঁই শাক, কাঁকড়া এইসবগুলো খাওয়া বারণ। যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে হঠাৎ দেখি সেই ঘাটা ঠিক কেটে 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 ওঠে। আমি বললাম যে আমার এই ঘাটা উঠেছে, একদিন মেলায় যাব। তা মার বলছি যে আমার হাতটা এইরকম দেখাচ্ছে, তা তুমি একটা রুমাল দিয়ে বেঁধে দাও। তা হাতটাও রুমাল দিয়ে বেঁধে দিয়েছে। সেইখান থেকে বাড়ি আসলাম, সেই ঘাটা কাটতে 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 বেশ এতটা জায়গায় খেলিয়েছে, মানে একটা টিপ মতো ছিল, সেখান থেকে আস্তে 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 খেলিয়ে এইটুকানি হয়েছে। গোসাবাতেই একটা অন্য ডাক্তার দেখালাম, মানে যে ডাক্তারের দেখাতাম সে ডাক্তারের দেখাইনি, অন্য একটা ডাক্তারের দেখিয়েছি।
তা সে ডাক্তারের কাছে 14 দিন মতো চিকিৎসা হয়েছি, 14 দিনের মধ্যে 2 বার গেছিলাম। ডাক্তারের কাছে সব কিছু খুলে খেলে বললাম যে এই অবস্থায় এই হয়েছে ওই হয়েছে, এই সব কিছু নোট করেছে। আর হোমিওপ্যাথিক মানে সেই নির্মূল করার মতো, মানে গোড়ার থেকে শুরু হয়ে যা যা হয় সব কিছুই বলতে হয়। সব কিছু একটা খাতায় নোট করে নিল, নিয়ে যে কী ওষুধ দিল, 2টো ওষুধ, সেই খেয়ে আমার হাত একদম ভর্তি হয়ে গেছে। পুরো আমার হাতে ভর্তি হয়ে গেছে। তোমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, তোমরা শুধু দেখো যে কি অবস্থা হয়েছে আমার হাতে। তোমরা না দেখলে বুঝতে পারবে না যে আমার হাতের অবস্থা কি। আমি বন্ধুরা বাড়িতে এসে খুব কান্নাকাটি করছি যে আমার কি অবস্থা, হাত না পাচ্ছি লোকের সামনে বের করতে, না পাচ্ছি কিছু করতে, চুলকে ছিঁড়ে খাচ্ছে, মাথার চুলগুলো উঠে যাচ্ছে চুলকাতে চুলকাতে, মানে কি। তারপরে আমি আমাদের গ্রামের কেউ দেখিনি, আর যারা আসতো আমি সবসময় ঢাকা জামা পরে থাকতাম। এবারে একজন মাত্র দেখেছিল, সেই দিদিটা বলল যে এই হয়েছে, দেখবে সারা গায়ে ছড়িয়ে যাবে, তখন তখন খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তখন তো আমি বাড়িতে এসে আরও কান্নাকাটি করতাম যে এই যদি সারা গায়ে, তাই সত্যি ওখানে পুঁছ হয়ে পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা শুধু দেখে বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে। তো আমি তো খুব কান্নাকাটি করছি, 15 দিন হয়ে গেছে। 16 দিনের মাথায় মাকে বলছি যে এই অবস্থা হাতের, কি করব, পয়সা করেও শর্ট, কোথায় যাব, আর হাত একেবারে পুরো বাড়াবাড়ি হয়ে গেছে, কোথায় যাব, যে ডাক্তার আগে দেখালাম সেখানে গেলে তো প্রচুর গালাগালি দেবে, তাহলে কোথায় ভালো ডাক্তার আছে, সেই যেতে গেলে ক্যানিং কলকাতা ওই দিকেই যেতে হবে, তাছাড়া তো আর কোনো ভালো জায়গা নেই। আমি মাথা নিচু করে 16 দিনের মাথায় যে ডাক্তার দেখিয়েছিলাম গোসাবাতে, আমি আগে ভালো হয়েছিলাম, ঠিক সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। গিয়ে ডাক্তারবাবুর কাছে সব খুলে খেলে বললাম। তার বলিনি যে আমি অন্য জায়গায় ভুল চিকিৎসা হয়ে এসেছি, এটা বললে আমার অবস্থা খুব খারাপ, মানে খুব গালাগালি দিত ডাক্তারবাবু। তো আমি আর ওটা বলিনি। এবারে যেখান থেকে আমি ওষুধ খাই, যে ডাক্তার, সেখান থেকে ভিজিটটা যেন অনেক বেশি, ওই জন্য যাতে করে একটু কম ভিজিট হয় সেই হিসাবে গিয়েছিলাম একটা অন্য ডাক্তার দেখাতে। তে এত টাকা এইভাবে আমি পারছি না দিতে, পরকে পর এরকম 6-7 মাস ধরে ওষুধ খেতে হবে, খুব সমস্যা হয়ে পড়ে। তোমরা হয়তো ভাববে যে 200-400-500 টাকার ব্যাপারে এরকম করেও করছো, হাতটা আজকে নিজে হাতে শেষ করেছো। সত্যি নিজে হাতে শেষ করেছি, সব কিছু নিজেই মেনটেন করতে হয়। ডাক্তারের কাছে যে যাব, 100 টাকা কেউ ধরিয়ে দিয়ে বলবে না যে ডাক্তারের কাছে যাচ্ছ এই টাকাটা নিয়ে যাও যদি লাগে পথে ঘাটে। তাও আবার একা, আমি যদি একা যেতাম মাঝে মাঝে, আমার বাপিও সঙ্গ দিত। এবার বাপি গেলে তো তারও তো একটা খাবার দাবার বিষয় রয়েছে, বাড়ির থেকে কোথাও যায় না। কোনো দিন বিয়ে হয়েছে, কোনো দিনও আমরা এখনও কোনো জায়গায় একটু ঘুরতে যাইনি, যে সবাই পরিবার মিলে যে একটু ঘুরতে যাব কোথাও। যাওয়া আসা বলতে ওই বাপের বাড়ি আর বাড়ি, সাইকেলে করে বাপের বাড়ি আর বাড়ি। তাহলে ছেলেটারও ইচ্ছে হয় মাঝে মাঝে যে একটু কোথাও যাওয়ার, একটু কোথাও বেরোলে ছেলের সঙ্গে সঙ্গে আবার পাস নেয় যে যাবো, বা কোথায় যাচ্ছ, আমি যাব। তাহলে ছেলে গেলে সেই হিসাবে ছেলেরও একটা খরচা রয়েছে, 100-200 টাকা যদি তার খাবার দাবার একটু কিনে না দিতে পারি, ঠিক আছে। তারপরে সেখান থেকে সেই ডাক্তারের কাছে গেলাম, গিয়ে যা বলার তো বললো, মাথা নিচু করে থাকলাম, কিচ্ছু করার নেই। ডাক্তারের সেখান থেকে 700 টাকার ওষুধ দিল, 700 টাকার ওষুধ। বলছিস বাবা, এ তো বিশাল বাড়াবাড়ি হয়ে গেছে, কি অবস্থা করেছো। সেখান থেকে 15 দিনের ওষুধ দিল। 15 দিন পরে একটু যেন কমলো, যে পুঁজ, যে মানে মুখে বারবার পুঁজ হতো, চাবলেই পুঁজ বেরোতো, সেই পুঁজটা একটু সামান্য কমলো। আবার 15 দিনের মাথায় আমি আবার গেলাম, আবার গিয়ে এরকম করতে করতে 2 মাস আমি টানা ওষুধ খেয়েছি। আর এই রোগের থেকে আমি ভুগছি, এই চামড়া, এই আমার স্কিনের উপরে প্রায় 1.5 বছর মতো। আর টানা বর্ষাকালটা তো পুরো করেছি, মানে নিজে কষ্ট পেয়েছি। আর ডাক্তারবাবু তখনও বলেছিল যে কলের জলে স্নান করতে, আর কোনো রকমভাবে কোনো পচা জলে স্নান না করতে, বা পচা জলে না মাখতে। তা আমার যা কাজকর্ম তোমরা যা বুঝতে পেরেছো, বর্ষাকালে যা কাজকর্ম করেছি, এই ঘর লেপা, এই এখানে ঝোপঝাড় পরিষ্কার করা, এখানে নোংরা পরিষ্কার করা, সেই সব চামড়ার গায়ে গিয়ে লেগেছে, এই পাকে নেমে মাছ ধরেছি, এই করেছি, সেগুলো তো করতে হয়, বাড়িতে থাকলে সব কিছুই করতে হয়। বন্ধুরা সব কিছুই করেছি,
কিন্তু দেখো তারপরে এই এখন টানা 2 মাস ওষুধ খাচ্ছি, আমার হাতের রেজাল্টটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো বন্ধুরা, আমার হাত এখন ভালো ভগবানের কৃপায়। এই যে ঠিক 2-4টে এখনো রয়েছে এইখানে, এখনো কিন্তু আমি কন্টিনিউ ওষুধ খাচ্ছি। আমি 6 মাস ওষুধ খেয়ে যাব, যা হয় হবে, যত টাকা পয়সা খরচা হয় হবে। এই যে দেখো আমার হাত এখন এই অবস্থায় ফিরে এসছে। তাহলে আমার হাতটা কি ছিল আর এখন কি হয়েছে দেখো। সত্যি নিজেরও কত কষ্ট হয় যে হাতটা কি অবস্থা, এখানটায় কোনো ছাল উঠে গিয়েছিল, যেন মনে হচ্ছিল এখানে কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এখন আমি 2 মাস ধরে ওষুধ খাচ্ছি, 2 মাসের মধ্যে বন্ধুরা অনেকটা কমে গেছে। আর যে আগে যেরকম মনে হতো যে ওইখানটায় পুরো অ্যাসিড দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে, এই পোড়া ভাবের থেকে কিন্তু এখনটা অনেকটা মুক্ত হয়েছি। তো এটা যদিও সম্পূর্ণ আমারই ভুল, কারণ আমি ওই পাক মাখা, কাদা মাখা, নোংরা মাখা, ধুলো মাখা, পুকুরে স্নান করা, সব কাচাকুচি করা, প্রথমত সাবানের জল তো লাগানোই যাবে না, সব কিছু করেছি আমি। আমি তো যতটুকুনি পেরেছি উঁচু করে রাখার চেষ্টা করেছি। তারপরে যা এই যে বর্ষা কাদায় ঘর লেপা। এবার একটা কথা বলি, এই যদি ঘর বাড়িগুলো না পরিষ্কার করি ওইভাবেই পড়ে থাকবে। এমন একটা, আমি না একদম নোংরা জিনিসটা একদম পছন্দ করি না, খারাপ লাগে। 2-4টে লোক যদি বাড়ি এসে দেখে যে এই অবস্থা ঘর বাড়ির, তা কীরকম লাগে বলো? খুব খারাপ, এগুলো আমি একদম সহ্য করতে পারি না। আর কিছু বলার নেই, যেটুকুনি বোঝার তোমরা হয়তো বুঝে নিয়েছো। তো কোনো রকমভাবে কোনো রেস্টে থাকা হয় না, যে হাতে এই যে চামড়ার গায়ে চুলকানাটা হয়েছে, কোনো রকমভাবে যে একটু শুয়ে বসে থাকবো বা হাতটায় না লাগিয়ে সেই কাজগুলো করব, নোংরা কাদামাটি না লাগিয়ে সেই কাজগুলো করব, সেরকমটা একদম হয়নি, হয়ে ওঠেনি। আর বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো? ওখানে গিয়ে থাকলে আমার বাপির পড়াশুনো হয় না, ওখানে গিয়ে দুষ্টুমিটা বাড়ে, ওইদিকে টিউশনি নষ্ট হয়ে যায়। আর বাপের বাড়ি গিয়ে থাকতে আমার ভালো লাগে না, ওই একদিন 2 দিন থাকলাম, ঠিক আছে। আর ওখানে গিয়ে থাকলেও যে আমি চুপ করে বসে থাকি না, কারণ ওখানে গিয়ে থাকলেও আমার যেন, আমি যেখানেই থাকি সেখানে আমার যেন মনে হয় এটা আমারই জায়গা, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায়। আর মায়ের সাথে সাথে সঙ্গে সঙ্গেই থাকি সবসময়, যে কোনো একটা কাজের সাথেই যুক্ত থাকি। মাঝের মধ্যে মনে হয় যে কোথা থেকে ঘুরে আসি, বেরিয়ে আসি। সব কিছুর একটাই শেষ, টাকা। এইটাই দরকার, এটা না হলে হয়তো জীবনে কিছুই হবে না। সত্যি এখন এটা বুঝতে পারছি, যে আগে বুঝতাম না যে পয়সা টাকা রোজগার করা কি জিনিস, এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাও মাঝখানে পড়ে কি করেছি, লোকের জমিতে জন খেটেছি, 4 দিনের মতো জন খেটে এসেছি বাপের বাড়িতে গিয়ে। সেটা আর ভিডিওর মাধ্যমে একদমই তুলে ধরিনি, মানে এত সমস্যা গেছে যে 4 দিন জন খেটেও পর্যন্ত এসেছি লোকের জমিতে। তো যাই হোক, আর কিছু বলবো না, এখন সন্ধেবেলার দিকে যাব, এবার ঘরের দিকে একটু মুড়ি মাখাবো ভাবছি, একটু মুড়ি খাবো, রাত্রেও মুড়ি খেয়েই থাকবো, আর কিচ্ছু খাবো না। মানে কথা শুনে বুঝতে পারছো যে কথা আমার নাকের উপরে উঠে গেছে, মানে সর্দির এত চাপ দিয়েছে। তো ঠিক আছে, চলো দেখি ঘরের দিকে যাওয়া যায়। এখন সন্ধেবেলা, এই যে এবারে মুড়ি মাখাবো। আজকে তো আমি আর ভাত খাবো না, তখন মুড়ি মাখাচ্ছি। এখানে একটা টমেটো আছে, শসা রয়েছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, চানাচুর আছে, আর তেল লবণ টবণ দিয়ে সব একসাথে কিভাবে মাখাচ্ছি তোমরা দেখো। টমেটো কুচি, এই যে শসা দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, যাতে আমি ঝাল লাগে, যাতে যেন ঝাল লাগে, কেউ না খেতে পারে, আমি একা খেতে পারি। এই যে দেখো এবার মাখাচ্ছি, সাবধানে যেন হাত না জ্বলে যায়। হাত জ্বলবে না, কাঁচা তেলটা বাকি রয়েছে। কাঁচা তেল না, ওটা সরিষার তেল। সরিষার তেল, হ্যাঁ। ব্যাস, কিন্তু দারুণ হচ্ছে মুড়ি মাখানোটা। একটু আলু সিদ্ধ হলে ভালো হতো, তা ভাবলাম যে আলু সিদ্ধ করবো, কিন্তু আবার কখন সিদ্ধ করবো, তার আগে আমার মাখানো হয়ে যাবে। হ্যাঁ, মাখানো হয়ে যাবে। এই যে দেখো মাখাচ্ছি কি সুন্দর।
হ্যাপি তোমার দাদা ভাই কাজ করছে, দাদা ভাইকে এক বাটি দিয়ে এসো। দাও। একটা চামচ দিয়ে। বন্ধুরা কড়া ধরে নিয়ে এসছে আজকে মশলা মুড়ি। আমি তো রাত্রে আর ভাত খাবো না। আমি বাবাকে বললাম যে ঘরের দিকে এসো, বাবা এখন কাজ করছে ওই ঘরে। বাবা বলছে আমি ওখানেই খাচ্ছি। এই যে দারুণ লেগেছে এখন। অনেকদিন থেকে ভাবছি যে মশলা মুড়ি বানাবো, কিন্তু তো বন্ধুরা সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার পর্বে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো আজকে কিছু গল্প করলাম, কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো।